সালামু আলাইকুম। সবাইকে রৌদ্র দুপুরে স্বাগতম জানাচ্ছি আমাদের জীবন গল্পের অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে বীর মুক্তিযোদ্ধা, যাকে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো, যার জীবনের গল্প উনি বলবেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবলু। ওনার জীবনের গল্প আজকে আমরা শুনবো। দাদু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার জীবনের গল্প আজকে আমরা শুনবো। আমার জন্ম 1956 সালে। আমি গ্রামের বাড়ি কালাইকুড়িতে, আমি মোটামুটি গৃহস্থ ঘরে, বড় গৃহস্থ ঘরেতে আমি জন্মগ্রহণ করেছি। আমার আব্বা একটা কৃষক ছিলেন, মোটামুটি বড় একজন কৃষক। তো আমাদের সংসার খুব সচ্ছলতা ছিল। আমার বাবার, ধরেন যে আমি প্রথম সন্তান হিসেবে বাবা আমাকে খুবই স্নেহ করতেন এবং লেখাপড়ার জীবনে আমাকে খুবই, আমার যখন যেটা দরকার সেটাই আমাকে দিয়েছে। আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, কৈকুরি প্রাইমারি স্কুলে। আমি ওখান থেকে ক্লাস 5 পাস করেছি 1966 সনে। তারপরে আমি আদমদিঘি হাই স্কুলে ভর্তি হয়েছি। এইভাবে 1973 সনে আমি এসএসসি পাস করেছি। এর মধ্যে ক্লাস 9 যখন আমি পড়েছি, তখন 71 সাল আসছিল। তখন আমি 71 সালে আমি আমার নানার বাড়িতে বেড়াতে গেছিলাম। মার্চে পাঞ্জাবে আসার পরে মাস দুয়েক পরে আমি আমার নানার বাড়িতে বেড়াতে গেছি, সিদারপুরে গ্রাম। যাওয়ার পরে আমি দেখি যে আমার মামারা ইন্ডিয়া যাচ্ছে। আমি তখন অপ্রস্তুত ছিলাম, আমি ওদের সঙ্গে যাব, আমাকে সাথে নিবে না, কারণ আমি তখন একটু শর্ট ছিলাম এবং ক্লাস 9 ছাত্র। আমার বয়স তখন 15 বছর মনে করেন যে হচ্ছিল। তারপরে আমি উনি কাকুতি মিনতি করে আমার মামাদের সাথে, আর আমাদের গ্রামেরই আমার ভাস্তা ছিল আফাজুল, ও আমার সাথে ওই আমার নানার বাড়িতে গেছিল, একসাথে গেছিল। আমরা সবাই মিলে তখন আমরা সকালবেলা বিলাসবাড়ি হয়ে, কোলা হয়ে, ভান্ডারপুর হয়ে, তারপরে হলো আমরা যা থাকলাম যে কলিমুদ্দিন হাজির বাড়ি, এমপি, সে বদলগাছি ধামুর থানার এমপি ছিল কলিমুদ্দিন হাজি। ওখানে গিয়ে আমরা সন্ধ্যার সময় থাকলাম। তখন কেবল আম মনে করেন যে বড় বড় হয়েছে, আর তখন হলো পাট খেতে সবাই নিয়ারি করতেছে। এরপরে তখন ওখানে আমাকে বললো যে সর্বনাশ, এখন তো বর্ডার ক্রস করা যাবে না, বর্ডারে খুবই পাঞ্জাবিরা আসছে, খুব চেক হচ্ছে। এখন এক কাম করতে পারে, তোমাদের ভাগ্য ভালো, আগামীকালকে ধামুরে শান্তি কমিটির একটা মিটিং ডাকিছে, তো ওখানে আমরা সবাই যাব, তোমরাও আমাদের সাথে যেতে পারো। তখন ওই কথা শুনে আমরা পরের দিন সকাল 10টায় আমরা শান্তি কমিটির মিটিং এ চলে গেলাম ধামুরে স্কুলের মাঠে। গিয়ে দেখি বেশ কিছু লোকজন, 100, 150, 200 লোক, বেশি লোক না, সব মুরব্বী টাইপের লোক। আমরা এই 4 জন, আমরা এক একজন এক এক জায়গাতে আমরা বসলাম। বসার পরে ওটা আমাদেরকে রাত্রে আমাদেরকে ব্রিফিং করেছিল যে এইভাবে ওই মিটিং এ তোমরা বসবা। বসার পরে মিটিং শেষ হয়ে গেলে আবার বর্ডার এলাকার থেকে কিছু লোক আসবে মিটিং এ, ওদের সাথে সাথে আবার তোমরা বর্ডারের দিকে চলে যাবে। এইভাবে আমরা মিটিং শেষ করে, পরের দিন মিটিং শেষ করে আমরা বর্ডারের ধার দেয় ওদের লোকদের সাথে আমরা বর্ডার ক্রস করে বর্ডারের ধারে গ্রামে গেছি। সেখান থেকে বললো আর কোনো অসুবিধা নেই, এখন তোমরা নিঃসন্দেহে তোমরা চলে যেতে পারো, ওই যে সামনে বর্ডার। তখন আমরা বর্ডার পার করলাম, পার হয়ে গেলাম। তখন 2:30-3টা মতো বাজে। গিয়ে আমরা বালুর ঘাটে উঠলাম। ওঠার পরে আমরা প্রথমে যা হোটেলে ভাত খেলাম। তো আমরা বুঝতে পারিনি যে হোটেলে আমাদেরকে বলছে কি খাবেন, আমরা বললাম যে আমরা গোশত খাবো। তখন আমাদেরকে কচ্ছপের মাংস দিয়ে আমাদের ভাত দিয়েছে। তো আমরা তখন বুঝতে পারিনি যে এটা কচ্ছপের মাংস, মনে করছে খাসি। খাওয়ার পরে বলতেছে এটা জল খাসি, মানে কচ্ছপের কে ওরা বলে জল খাসি। তারপরে আমরা তো খাইছি অলরেডি। খাওয়ার পরে বিকেলবেলা আমাদের বললো ওখানে একটা কুঠির কাছারি একটা বড় রুম আছে, বিরাট বড় হল রুম আছে, দোতলা একতলা। শরণার্থীরা, যুবক ছেলেমেয়েরা সবাই ওখানে শেল্টার থাকার ব্যবস্থা ওখানে। বালুরঘাট থেকে 6 কিলোমিটার রাস্তা কামারপাড়া। তখন আমরা সেখানে কামারপাড়া পরের দিন চলে গেলাম। 1 কিলোমিটারে 1 আনা করে ভাড়া, 6 আনা ভাড়া দিয়ে নাকি এরকম চলে গেছি। ওখানে যাওয়ার পরে আমাদের সবাই রিক্রুট হয়ে গেছে, আমাকে আর রিক্রুট করে না। আমি একটু সাইজে ছোট ছিলাম, আমি তখন খুব কান্দাকাটি করতে লাগলাম যে আমি এখন কোথায় যাব। সবাই একটু সহানুভূতি হলো। তখন বললো ওখানে আমাদের স্বাধীন গ্রামের আর্মি পার্সন ছিল তহিরুল ইসলাম, আমরা তহির করে ডাকতাম, পরে এক্স আর্মি, ওই আর্মির হাবিলদার। ওই বলে ছেলে তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি হলো স্বাধীনগ্রাম বাড়ি। আচ্ছা ঠিক আছে, কালাইকুড়ি? হ্যাঁ কালাইকুড়ি। পরবর্তী দেখলাম যে ও আমার কিছু আত্মীয়ের মধ্যে পড়ে যায়। ও বললো ঠিক আছে, তোমার চিন্তা করো না, তুমি ভর্তি হতে পারো না, কি হয়েছে, তুমি আমার এই ক্যাম্পে থাকো, তুমি রাইটারি করো, এখন তো রাইটারি করো। তখন আমি ওখানে পরের দিন থেকে রাইটারির কাজে, ক্যাম্পের রাইটারির কাজে
কাগজ কলম নিয়ে কতজন লোক আছে তালিকা হয়, রোল কল হয় রাত্রে। আবার আমি যারা রেশন নেওয়ার জন্য আবার আমি গাড়ির চড়ে চলে যাই আপনার কন্ট্রোল রেশনের রুমে, গুডাউনে যাই, সেখান থেকে রেশন নিয়ে আসা হয়। আমি আনি না, আমি সাথে ফেটিক করি, সাথে যাই। এভাবে 15 দিন পার করার পরে তখন আমি ক্যাম্পে আসি। তখন আমি দিনাজপুরের সাথে ছিলাম ক্যাম্পে, কামারপাড়া ক্যাম্পে। দিনাজপুরের ছিল 39 জন লোক, ওরাও বসে থেকে খাচ্ছে। রাত্রে বললো যে দিনাজপুরেরদেরকে রেডি থাকো, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো সব দিনাজপুরের মধ্যে আমার ফ্রেন্ড হয়ে গেছে, তারা ওদের সাথে এরা মনের একটা মিল হয়ে গেছে, ওই হিলি ডাঙ্গাপাড়ার সব লোকজন। রাত্রে ওদেরকে নিয়ে যাবে বলছে। তো তখন ওদেরকে রাত 10টার পরে গাড়ি আসছে, বেডফুট গাড়ি আসছে, আসার পরে ওদেরকে নিয়ে যাবে। তো দেখে 36 জন আছে, 3 জন লোক নাই। তা আমিও সুকৌশলে ওদের সাথে যা মিলে গেছি যে কোথায় নিয়ে যাবে, যাক আমিও যাবো, আমি এখানে থাকবো না, আমি আর এই রাইটেরি করবো না। মনে মনে চিন্তা করলাম, এই কথা ভেবে আমি ওদের সাথে চলে গেলাম। তা আমাদেরকে রাত্রে নিয়ে গেছে। আমি পরের দিন আমি জানতে পারলাম সেখানে সেই ক্যাম্প হচ্ছে হলো পতিরাম। আমাদেরকে নিয়ে গেছে রাত পতিরাম, যা ওখানে রাত 1টা বাজে গেছে। বাজার পরে তখন পতিরাম আমরা গাড়ির থেকে নামিছি। নামার পরে ওখানে ছোট ক্যাম্পে, মানে ইন্ডিয়ান ক্যাম্প, তার সাইটে এই ক্যাম্প আমাদের জন্য ছোট ক্যাম্প। তো পতিরাম নামার পরে তখন আমি একজন ক্যাপ্টেন আসছে, সাদা শার্ট সাদা প্যান্ট পরা। তা আমরা তখন বুঝি যে আর্মির অফিসার হবে। তো ক্যাপ্টেন এসে আমাদেরকে ফলিং করাইছে। ফলিং করার পরে বললো যে এখানে তোমাদের ভিতরে আনসারের পুলিশের লোক আসো কিনা, বা রাইফেল প্রশিক্ষণ করতে পারো এই ধরনের ট্রেনিং দেওয়া লোক তোমরা আসো কিনা, সামনে আসো। তখন আমাদের 3 জন লোক সামনে গেছে, ওর সাথে আমিও গেছি। কারণ আমি আদমদীঘি হাই স্কুলের মাঠে আমি রাইফেল প্রশিক্ষণ নিয়েছিলাম। মার্চ মাসের 10 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আমরা আবুল হোসেন, মিলিটারি আবুল হোসেন, আমজাদ হোসেন, শরীফ উদ্দিন আর ইন্দোরের একজন ছিল মুজাহিদ বাহিনীর, এই 3 জনের মাধ্যমে, 4 জনের মাধ্যমে আমরা আদমদীঘি হাই স্কুলে আমরা প্রশিক্ষণ নিয়েছি। মার্চ মাসের 10 তারিখ থেকে এপ্রিলের 1-2 তারিখ পর্যন্ত পুরা রাইফেল থানার থেকে নিয়ে আসা, রাইফেল খোলা মোলা এবং মানে গেরিলা ট্রেনিং আমরা করেছি, মানে 20-21 দিন পর্যন্ত। এটা অ্যাকর্ডিং টু মনে করি ডিফেন্স ছিল, অর্ডার ছিল আওয়ামী লীগের উপরে লেভেল থেকে। ওকে, আচ্ছা, তখন আমি ওই সাহসে, যেহেতু আমি রাইফেল প্রশিক্ষণ নিয়েছি, রাইফেলের ম্যাগাজিন খুলতে পারি, রাইফেলের বোল্ট খুলতে পারি, রাইফেল 3টা অংশে ভাগ, বাট বডি ব্যারেল, এগুলো আমি শিখে গেছি আদমদীঘি হাই স্কুলের মাঠেই। তো তখন আমার সাথে কিন্তু আমাদের কালাইকুড়ির এমপি সাহেবের তখনকার প্রাক্তন হলো আব্দুল মজিদ তালুকদার সাহেবের 2 জন ছেলেও আমার সঙ্গে ট্রেনিং করেছে, এবং মহিদও ছিল আমার সাথে। মহিদও ওখানে ট্রেনিং করেছে, মান্নান ভাই ট্রেনিং করেছে, মবিন ভাইও ট্রেনিং করছে আদমদীঘিতে। এই করার পরে তখন এই ট্রেনিং এর সুবাদে আমি তখন ওই পতিরাম ক্যাম্পে আমিও সামনে যে কাতারে খাড়া হয়েছি। তখন আমাদেরকে এই 4 জনকে তখন ওই ক্যাপ্টেন, মনে করেন যে হলো, ওর নাম ছিল, পরে শুনলাম যে উনি ক্যাপ্টেন শাহরিয়া, আমাদের গাইড করে নিয়ে আমাদেরকে নিয়ে চলে গেছে হচ্ছে হলো একটা অপারেশন ক্যাম্পে। সেটা হচ্ছে হলো ক্যাম্পটার নামটা আমি এই মুহূর্তে আমি খুবই পরিচিত, তারপর আমার এখন মনে আসতেছে না, একটু পরে মনে হলে আমি বলবো। সেই ক্যাম্পে আমরা চলে গেলাম, আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে যা দেখি যে হ্যাঁ, সেটা হলো সুন্দরগঞ্জ থানা, ইন্ডিয়ান সুন্দরগঞ্জ, পশ্চিম বাংলায় সুন্দরগঞ্জ থানা। ক্যাম্পের নাম মনে হয়েছে, ক্যাম্পের নাম হচ্ছে কাতলা ক্যাম্প, কাতলা অপারেশন ক্যাম্প। সেখানেই আমাদেরকে নিয়ে গেল। নেওয়ার পর দেখি সেখানে 16-18 জন সব পুলিশ, আর্মি, আনসার এরা ওখানে আছে, অন্য কোনো লোক নাই, সব মানে ট্রেনিং প্রাপ্ত লোক আছে। ওদের সঙ্গে আমরা এই 4 জন যোগ হলাম। যোগ হয়ে আমাদেরকে ওখানে একটা কোম্পানি, মানে একটা প্লাটুন করার চিন্তা করলো, যে একটা প্লাটুন, 1 প্লাটুন হয়ে গেলাম আমরা। 16-18-20 জনই একটা প্লাটুন হয়ে গেলাম। 32-33 জন লাগে, তখন তো আমি জানতাম না প্লাটুন কতজন। তখন আমাদেরকে ওখানে রাখলো, রাখার পরে আমরা 2 দিন 3 দিন পর্যন্ত আমরা রাইফেল আমাদের দিল, আমরা প্রশিক্ষণ নিচ্ছি, আমাদেরকে শিখাচ্ছে।
আমরা তো সবগুলো প্রশিক্ষণ লোক। এরপরে 2-3 দিন পরে থেকে আমাদের শুরু হলো বর্ডার অপারেশন। আমরা প্রতিদিন বর্ডারে যাই, এক এক বর্ডারে যায় সন্ধ্যার পরে, রাত্রে 8টা-9টার পরে, কোন সময় 10টার পরে আমরা বর্ডারে যাই আমরা পজিশন নিয়ে থাকি। এই 16-18 জন লোক আমরা একটা বর্ডারে আর্ম সহকারে, সমস্ত ফুল আর্ম সহকারে আমরা বর্ডারে অপারেশনের জন্য আমরা পজিশন নিয়ে থাকি। এইভাবে যে যেখানে পজিশন দিয়েছে ওখানেই থাকি। আবার রাত 2টা-2:30টার সময় আমাদেরকে উইথড্র করে নিয়ে আসে আবার ওই ক্যাম্পে নিয়ে যায়। ওই ক্যাম্পে আবার পরের দিন আমরা খাওয়া দাওয়া করি, ঘুমাই থাকি। আবার পরের দিন প্রতিদিন আমরা বর্ডার অপারেশন করি। বর্ডারে আমরা যে আগস্ট ওই ক্যাম্পে ছিলাম। এর মধ্যে 16ই আগস্ট 15ই আগস্ট খুবই পাকিস্তান সেনারা খঞ্জনপুর থেকে, বালুরঘাট থেকে এমনভাবে শেল মারছে। বালুরঘাট আমাদের ক্যাম্পে যায়, ওইগুলো যতগুলো ক্যাম্প আছে ওখানে, বালুরঘাট, যতগুলো কামারপাড়া ক্যাম্প, মধুপুর ক্যাম্প, তুলসীপুর ক্যাম্প, এগুলো মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প, এগুলো ক্যাম্পের আশেপাশে যা শেল পড়ছে। তখন এরা আতঙ্ক হয়ে গেল। তখন ওরা বলছে যে এখন যা ট্রেনিং করেছে এখন বাংলাদেশের ভিতরে ঢুকান লাগবে। তখন আমাদেরকে ওই ক্যাম্পের থেকে আমাদেরকে নিয়ে তরঙ্গপুর নিয়ে গেল, সেক্টর হেডকোয়ার্টার, আমাদের মুক্তিযোদ্ধা হেডকোয়ার্টার তরঙ্গপুর তখন ছিল, ওখানে আর্মস হয়। তখন ওই তরঙ্গপুর থেকে আমরা আগস্টের 28 তারিখ, আমরা 22 তারিখ থেকে আমাদের কোর্স করলো। 23, 24, 25, 26, 27, 28 পর্যন্ত আমরা ক্যাম্পে থাকলাম। সে থাকার পরে আমরা হলো আগস্টের 30 তারিখে আমরা আর্মস, অ্যামনিশন, তারপরে মাইন, গ্রেনেড, এগুলো নিয়ে আমরা 2 দিন পর্যন্ত এগুলোকে আমরা ধামুরহাটের বর্ডার ক্রস করে, আমাদের সাথে অন্য অন্য লোক ছিল, পাবলিক ছিল, তারা ভাড়াত করে এগুলো আর্মস, এগুলো গোলাগুলি আমাদের করে বহন করে নিয়ে আমরা ধামুরহাটের সেই ওই কলিমুদ্দে হাজির বাড়ি, কলিমুদ্দে হাজি, ওর বাড়িতে আমরা যা 2 দিনে আমরা আর্মসগুলো আমরা কালেকশন করলাম, কালেকশন আর ঢুকলাম। ইন্ডিয়ার থেকে নিয়ে এসে আমরা, হ্যাঁ জি আমরা 2 দিনই আমরা এই অ্যাডমিশন গুলো আমরা 2 দিন ধরে নিয়ে আসছি। জি, তাদেরকে টাকাও দেওয়া হয়েছে। তারপর কলিমুদ্দের বাড়ি আসার পরে ওখান থেকে আমাদের কমান্ডারের নাম ছিল জালাল হোসেন চৌধুরী। হ্যাঁ, ওনার হলো বাড়ি নওগাঁ, উনি রাজনীতি করতেন, ওনাকে নওগাঁর সব লোকই চিনে, জালাল হোসেন চৌধুরী। আমাদের 4টা-5টা গ্রুপ আমরা একসাথে হলাম, জিন্নার গ্রুপ, জালালের গ্রুপ, মসজিদের গ্রুপ, এভাবে কয়েকটা গ্রুপ আমরা একসাথে করে তখন আমরা ওই কলিমুদ্দে হাজির বাড়ির থেকে আমরা ওখানে থেকে আমরা বদলগাছি একটা অপারেশন করেছি। আমরা একটা বদলগাছি অপারেশন করেছি। সেটা কি অপারেশন? আমরা সন্ধ্যার পরে রাত 8টার দিকে বদলগাছি থানার আশেপাশে আমরা তিনটা গ্রুপ হয়ে আমরা ফায়ার ওপেন করি। মানে ফায়ার ওপেন করা মানে আমরা বদলগাছি থানাকে জানান দিলাম যে আমরা আসা গেছি, মুক্তিযোদ্ধা বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ছে। তখন আমরা যখন ফায়ার ওপেন করলাম, আমাদের পিছনে কভার পার্টি ছিল, আমরা কয়েক মিনিট মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা 10-15 রাউন্ড করে আমরা গুলি একজন করেছি। তারপরে আমরা পিছনে আমাদের কভার পার্টি ছিল, কভার পার্টির আবার কমান্ডে আমরা উইথড্র করে চলে গেছি। তারপরে দিন যেখানে শেল্টার ছিলাম দেখলাম যে ওই বদলগাছি থানার আশেপাশে যতগুলো কুষার খ্যাত ছিল পাবলিক লাগায় দিয়ে কুষার খ্যাত পরিষ্কার করে দিয়েছে পাকিস্তানি সোলজাররা। তখন আমরা সেই শেল্টার থেকে আবার আমরা চলে গেলাম, মনে করেন যে বিলাসবাড়ি নদীকুল চলে আসছি। আমরা নদীকুলের ওই চেয়ারম্যানের বাড়িতে আমরা শেল্টার নিয়েছি। শেল্টার নিয়ে ওখানে কয়েকদিন থাকলাম। থাকার পরে আমরা আবার ওখান থেকে পার হয়ে চলে গেলাম হলো ঝাউঘোড়া চিয়ারিগ্রাম। ওখানে তালুকদার চিয়ারিগ্রাম তালুকদার ছিল চেয়ারম্যান, আফজাল তালুকদার না কি জানো, ওনার বাড়িতে আমরা শেল্টার নিলাম। তারপরে সরস্বতীপুর সেটা থাকলো, ঝালঘোড়া থাকলো, কারণ আমরা প্রায়
50-55 জন আমরা মুক্তিযোদ্ধা, চারটা পাঁচটা মিলে আমরা আছি। আমরা এই সব গ্রুপ আমরা ওখানে শেল্টার থাকলাম। থাকার পরে তখন আমরা ওখানে আসি, আমাদের হলো দিক নির্দেশনা হচ্ছে যে আমরা তিলেকপুরে আমরা অ্যাটাক করব, তিলেকপুর স্টেশন হোক বা জাফরপুর স্টেশন হোক, আমরা অ্যাটাক করবো আর কি। এই ধরনের একটা আমাদের আমাদের আমরা তত জানতাম না, আমাদের কমান্ডাররা এগুলা সিভিল ম্যানেজদেরকে নিয়ে এগুলা প্ল্যান প্রোগ্রাম করতেছে। আমরা তো খালি শুয়ে থাকি, দিনের বেলা খালি শুয়ে থাকি, রাত্রের বেলা একটু ইয়ে করি। এভাবে 4-5 দিন যাওয়ার পরে ওখানে জানাজানি হয়ে গেছে আর যে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে ওখানে আসি। তখন হঠাৎ করে রাত 3টার দিকে, 2টার পরে আমার ডিউটি, আমরা সেন্ট্রি ডিউটি করি ধারাবাহিকভাবে 3 জনই, কেউ 10টার থেকে 12টা, 12টার থেকে 2টা, কেউ 2টার থেকে 4টা। আমার 2টার থেকে 4টা পর্যন্ত ডিউটি ছিল। আফজাল টাইপের আমি ডিউটি করতেছি, হঠাৎ 2টার পরে আমি পিছন দিকে পুকুর আছে, সানবান্ধা ঘাট পুকুরে তখন 4টা পরে বাজে গেছে, 4টা সোয়া 4টায় বাজেছে, আমার ডিউটি শেষ। আমি যাকে দেখতেছি সে উঠতেছে না। তারপরেও আমি গেলাম, পুকুর পাশা দেখি উত্তর দিকে চিক করতেছে, মানে ইয়ে হচ্ছিল আপনার হলো ওই যে জ্যোৎস্না রাত ছিল, চিক করতেছে হেলমেটের, মানে ক্যাপ হেলমেটের পাঞ্জাবিদের, হ্যাঁ পাকিস্তানি সোলজারদের। আমি পুকুরে ওই পারে আমি বুঝতে পারলাম যে এগুলা শিখ আমাদের ঘেরা করে ফেলে দিছে। তখন আমি তাড়াতাড়ি করে যাই, আমরা তখন হলো ওই আমাদের বাইরের ঘরে, খোলার ঘরে যে আমরা ছিলাম 8-9 জন, আমি বললাম এই ব্যাপার, পাঞ্জাবি আমাদের ঘিরে করে ফেলে দিছে। তখন তাড়াতাড়ি করে আমরা উঠলাম, ওঠার পরে আমাদের এলএমজিটা আমরা ওই অ্যান্ডার ভিতরে ফেলে দিলাম, এসএলআরটা ফেলে দিলাম, কিন্তু আমি রাইফেলটা ফেলে দিইনি। আমি দক্ষিণ দিক দিয়ে ধানের ক্ষেতের ভিতর দিয়ে আমি সর করে আমরা বের হয়ে আমরা ওই মোহনপুরে যে রাস্তা, ওই রাস্তা ক্রস করে আমরা সরস্বতীপুর, আমাদের আরো শেল্টার আছে, আমরা ওখানে চলে গেছি। ক্যাম্পাস আমাদের শেল্টার ক্যাম্প। যাওয়ার পরে তখন ভোর হয়ে গেছে, খোঁজাখুঁজি করার পরে ওই অ্যান্ডার থেকে ওদেরকে মারধর করে, অ্যান্ডার থেকে এলএমজি এসএলআর ওরা তুলে নিছে, আর খুব মারধর করেছে, গ্রাম আগুন লাগাই দিছে। তারপরে আবার দেখলাম তিলেকপুরের দিক থেকে আবার পাঞ্জাবি মুভ করতেছে, আক্তারপুরের দিক থেকে, জামালপুর থেকে পাঞ্জাবি মুভ করতেছে। তখন আমরা ওখানে আমরা মনে করেন প্রায় 22-23 জন আমরা ওখানে আছি। আমরা সকাল থেকে অবজার্ভ করতেছি কি করা যায়। তখন আমরা ওই সরস্বতীপুরের ওখানে বড় একটা পুকুর আছে, যে পুকুর থেকে উত্তর দিকে যায় হলো ওই রোড, ব্রাইকালি রোড। আমরা মনে করছি যে এই রোড দিয়ে তো পাঞ্জাবি আসবে। তা আমরা তাহলে ওই পুকুরের ওখানে আমরা অ্যাম্বুশ নিলাম। অ্যাম্বুশ নেওয়ার পরে দেখি যে হ্যাঁ পাঞ্জাবিরা আসতেছে, তিলেকপুর থেকে পাঞ্জাবি আসতেছে। তারপরে মোহনপুর প্রায় ক্রস হয়ে গেছে, মোহনপুর পার হয়ে তখন ওরা হলো ওই ইয়ের দিকে রাস্তা গেছে, উত্তর দিকে রাস্তা গেছে হলো ওই আমরা যেখানে শেল্টার ছিলাম, হ্যাঁ ওই রাস্তার দিকে যখন মুখ করেছে তখন আমরা ফায়ার ওপেন করলাম। তখন দুই পক্ষের খুবই মানে চরম গোলাগুলি হলো, কিন্তু ওরা বেশি গুলি মানে যা করলো, তারপরে কিন্তু ওরা মুভ করে চলেই গেল, উত্তর দিকে ওরা চলেই গেল। আমরা ফায়ার তখন থামায় তখন আমরা সরস্বতীপুর ক্যাম্পে আমরা থাকলাম, সরস্বতীপুর গ্রামে আমরা থাকলাম। ওখানে আমরা ঈদের নামাজ পড়েছি। তারপরে হলো ঈদের সময় আমরা আর্মস নিয়ে ঈদের নামাজ পড়লাম। তারপরে ওখান থেকে আবার আমরা চলে গেলাম হলো শেল্টার নিলাম বিলাসবাড়ি, হাজিপুরে। আমাদের ওখানে আবার হলো আমাদের সঙ্গে আবার একটা যুদ্ধ হলো, আপনার হলো ঘাট তিলেকপুর, সকাল থেকে 11টা পর্যন্ত আমাদের সম্মুখ যুদ্ধ হয়েছে ওখানে একটা। এরপরে ওখান থেকে আবার আমরা ওই যুদ্ধ শেষ করে আবার আমরা চলে আসলাম হলো স্বাধীনগ্রামের পশ্চিমে, আপনার হলো গ্রামের নাম হচ্ছে সাতাতপুর। লাস্ট যুদ্ধ করেছি আমরা এই সময় স্বাধীনগ্রামে, আমরা 2টা অপারেশন করেছি। স্বাধীনগ্রাম স্টেশন, আমরা স্বাধীনগ্রাম স্টেশনকে আমরা অ্যাটাক করেছিলাম। অ্যাটাক করার পরে তখন স্বাধীনগ্রামের দক্ষিণ সাইডে যে আমরা সবসময় অপারেশন অ্যাটাক করলে আমরা 3টা গ্রুপ হয়ে থাকি এবং পিছনে কভারিং পার্টি থাকে আমাদের। আমি তখন দক্ষিণ সাইডে ছিলাম,
স্টেশনে। তখন আমরা দক্ষিণ দিকে একটা অ্যান্ড্রা ছিল, উনি স্টেশনের একটু উত্তর দক্ষিণে, ওই অ্যান্ড্রা পর্যন্ত আমরা আমরা অ্যাম্বুশ নিয়েছিলাম। এবং ওখান থেকে ফায়ার ওপেন করার পরে আমাদের মধ্যে থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা কলিং করে করে যায়, ওদের পাঞ্জাবিদের হলো বাংকারে যে গ্রেনেড চার্জ করছে। স্টেশনের দক্ষিণে যে বাংকার থাকে ওই বাংকারে গ্রেনেড চার্জ করছে। আমরা ওখান থেকে ফায়ার ওপেন করার অবস্থাও দেখতে পাচ্ছি যে বাংকারকে উড়ে চলে গেল একেবারে গ্রেনেডের চার্জে। পাঞ্জাবি এবং রাজাকার, ওখানে রাজাকার ছিল, একজন রাজাকার উইন্ডেড হয়েছে, সেটা আমাদের পরে জানতে পারলাম যে আমাদের কালাইকুড়ি গ্রামেরই, তার নাম হলো খোকা রাজাকার। তাই বলে আপনারা খোকা ভাইয়ের কথা মনে করেন না, এটা মফিজের ছেলে খোকা ওই ব্যাংকারে ছিল। সে মনে করেন যে হলো তার গ্যারেজ চার্জে সে মারা যায়নি, সে খুবই আহত হয়েছে। তাকে পরে আমরা তো ফিফরা ক্যাম্পে চলে গেছি, আমাদের ক্যাম্পে। পরে আবার শুনলাম যে ওদেরকে ওই জয়পুরহাট হসপিটালে নিয়ে গেছে, তো সেখানেই মারা গেছে, কিন্তু তার ডেড বডিটা তার বাপ মা আর পায়নি। আর পাঞ্জাবি 2 জন মারা গেছে, আর রাজাকার 2 জন মারা গেছে। এটা স্বাধীনতামের ঘটনা। এরপরে আবার আমরা বোয়ালিয়াতে শেষে যে যুদ্ধ করলাম, নগাতে ঢোকার সময় আমরা শেল খেয়ে আমাদের 4-5 জন মুক্তিযোদ্ধা মারা গেল। কারণ 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা গাউজারিতি করে মনে করলাম নগা আমরা ঢুকবো। আমরা ইতিমধ্যে আমরা ক্যাম্প করেছিলাম গড়েবাড়ি হাটে। আমাদের প্রায় 150 মুক্তিযোদ্ধা আমরা ফতেপুর গড়েবাড়ি আমরা ক্যাম্প করেছিলাম, আরো 15 দিন আগে থেকে আমাদের ক্যাম্প। এটা হলো ডিসেম্বরের 1-2 তারিখ থেকেই আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে আবার শিবপুরে আমরা সম্মুখ যুদ্ধ করেছি, যাতে পাঞ্জাবি শিবপুর নদী দিয়ে পার হয়ে আসতে না পারে। ওখানে একদিন আমরা দেশ স্বাধীন হয়ে গেছে, তখন আমাদের মধ্যে যে কমান্ডার ছিল, এক্স মিলিটারি ছিল তোফাজ্জল হোসেন, আর জালাল ভাই তো অত ইয়ে ছিল না। তোফাজ্জল ভুল বুঝে আমাদেরকে নিয়ে গেছে। তখন আমরা নগা ঢুকপা গেছিলাম, ওই পারে ছিল আনসার ক্যাম্প। আমরা ঢুকপা গেছি, আমাদেরকে মাইক দিয়ে বলতেছে, মুক্তিযোদ্ধা তোমরা এদিকে আসো না, আমরা তোমাদের কাছে স্যান্ডার করবো না। বারবার মাইক দিয়ে বলতেছে, তারপরেও আমরা যাওয়ার চেষ্টা করতেছি। তখন ওরা সেল মারা শুরু করার পরে তখন তো আমরা ওই রাস্তার ধারে খায়ের ভিতরে দিয়ে আমরা আমাদের অস্ত্র কাদা মাটি মাখা কোনো রকম করে আমরা জীবন বাঁচা আসছি। কিন্তু ওখানে আমাদের 3 জন লোক মুক্তিযোদ্ধা মারা গেছে। বিলাসবাড়ি নজরের একজন মুক্তিযোদ্ধা, বিলাসবাড়ির একজন মুক্তিযোদ্ধা। তাদেরকে রাত্রে আমরা আবার মাসের চাঠাত করে আমরা সেই ডেড বডি নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের 16 তারিখের রাতের ঘটনা। স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের নগা তখন স্বাধীন হয়নি। নগা ওরা আমাদের কাছে 18 তারিখে মুক্ত হয়েছে পাঞ্জাবি, কিন্তু আমরা 17 তারিখে আমরা অ্যাটাক করে আমরা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের কয়টা জীবন ওখানে ইয়ে হয়েছে। আর এর আগে আমরা নভেম্বর মাসের 20-22 তারিখে আমরা বোয়ালিয়াতে পাঞ্জাবি ঢুকেছিল, ওটাও আমরা প্রতিরোধ করছি সারাদিন গোলাগুলি করে, ওটাকে আমরা ঢুকতে আর দিইনি। এইভাবে আমরা মনে করেন যে হলো দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার পরে আমার আর্মস আমি নগাতে জমা দিয়েছি, কারণ আমি জালাল চৌধুরীর সাথে আমি ছিলাম। তো আমার আল্লাহর রহমতে ওই ওদের সাথে জমা দেওয়ার কাগজও আমার কাছে রয়ে গেছে এখনো। তারপরে আমি রাইফেলস আর্মস জমা দিছি, সেই কাগজও আমি পাইছি। তখন নগা এসডিও অফিস ছিল, এসডিও অফিসে আমরা জমা দিলাম। সেখানে মালিক সাহেব ছিল, হাবিলদার মালিক। আমার রাইফেল ওখানে জমা দিছি, 8 রাউন্ড গুলি সহ বুলেট সহ আমাকে সে একটা দিছে, একটা রাইফেল 1945 নম্বরের রাইফেল, আর 8 রাউন্ড গুলি আমি রাইফেল জমা দিছি। আমাকে রিসিভ দিছে ওই বিডিএফ ক্যাম্প, নগা সাব সেক্টর বিডিএফ ক্যাম্প থেকে। আমাকে ওই সময় আমাদের জালাল ভাইয়ের যতগুলো লোক আমরা ছিলাম, আমাদের প্রত্যেকে আমাদেরকে আর্মস জমা দেওয়ার ডকুমেন্ট আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, তারপর জমা দিয়ে আমি আবার ওখানে ধরেন যে যখন আমরা প্রথম দিন যেদিন আমরা রাইফেল জমা দিই, সেদিন আবার আমাদেরকে ওই নগাতে হলো ওই পাঞ্জাবিরা তখন আনসার হলে ছিল, ওরা সমস্ত আর্মস স্যান্ডার করে নেয়। তারপরে হলো ওই
যত বিহারি সব মুসলিম, তারপরে জেলা স্কুলে সব ছিল। তো তখন গোর্খা বাহিনীর ক্যাপ্টেন আবার আমার জালাল সুদিক বলছিল যে আপনার পার্টির 16-18 জন সোলজার মুক্তিযোদ্ধা আমাদেরকে দেন, আমাদের সাথে রাত্রে ডিউটি দিবে। তখন আমরা সেই রাত্রে আবার ওই গোর্খা বাহিনীর সাথে আমরা ডিউটিও করেছি। ডিউটি করলে আমাদের মধ্যে থেকে অনেকে আবার ওই স্কুলের ভিতরে যায় বিহারিদের কিছু সোনাদানও পাইছে, দিছে, যেটা সত্য সেটাই। ফিল্ডের ভিতরে কোট মোট এটা সেটা ভালো খাবার চোপড় লোক সামলাতে না পারে আমাদের মুক্তিযোদ্ধারা উনিকে ওগুলা নিছে। তো পরে জালাল ভাই আসা খুব বকাবকি করছে, না এগুলো নেওয়া হবে না, ছেড়ে দাও। তা আমি আবার ওই আনসার হলে আবার একটা সাইকেল পাইছিলাম, গাড়ি সাইকেল। তা আমি নিছি সাইকেলটা, অনেক সাইকেল, শত শত সাইকেল আনসার হলে পাঞ্জাবির সামনে। তো পাঞ্জাবিরা আমাকে দেখে বলছে ইতনা বড় মুক্তিযোদ্ধা হয়, এ তো আমরা আর কাছে ছোট হয়। তা আমাকে দেখে খুব পাঞ্জাবি বলছে যে এত ছোট মুক্তিযোদ্ধা। আমি তখন ছোট ছিলাম, শর্ট ছিলাম। তখন আমার বয়স ছিল হচ্ছে 15.5 বছর, 15.5 বছর আমার বয়স ছিল। এইভাবে দেশ স্বাধীন হলো। তারপরে স্কুলে আবার ক্লাস 10 উঠে গেলাম অটো পাস নিয়ে, আদমদিঘি হাই স্কুলে। তারপরে এইভাবে তো বেকার জীবন হলো। কলেজে ভর্তি হয়েছিলাম, সান্তার কলেজে ভর্তি হয়েছিলাম। 1 বছর কলেজেও পড়াশোনা করেছি। এরপরে আবার আমি বিয়ে শাদী করে ফেললাম। বিয়ে শাদী করার পরে একটা বেকার জীবন, পড়াশোনা হলো না। তারপরে 78 সালে, এন্ড অফ 78 সালে, 79 সালের দিকে আবার আমি শালগ্রামে সিদ্দিক তালুকদার সাহেব তখন মেজর ছিল, বিডিআরে চাকরি করতেছিল। আমাদেরকে এলাকার কিছু ছেলেপেলে সহ, আমি আমার ভাগনা সহ আমরা তখন বিডিআরে যাই আমরা ভর্তি হলাম। IWTC, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, অর্থাৎ আভ্যন্তরীণ নদী নালার জন্য একটা কোম্পানি, IWTC কোম্পানিতে আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার র্যাঙ্ক হয়েছিল গ্রিজার। তখন আমাদের বিডিআরে যে ছোট ছোট জাহাজগুলো আছে ওই জাহাজের আমি মেরিন মেকানিক, মানে মেকানিককে ওই গ্রিজার বলে। তারপরে এইভাবে আমি বিডিআরে চাকরি করতেছি। এরপরে 4 বছর পরে আমাদের নামে কোর্স করার জন্য একটা অর্ডার আসলো। কারণ বিডিআরে তো ইঞ্জিনিয়ার ভর্তি করার জন্য খুব চেষ্টা করলো, মানে জাহাজের ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন, কিন্তু কেউ আসে না, অল্প স্যালারি আর এই লাইফ কেউ পছন্দ করে না। তখন সিদ্দিক সাহেব বোধহয় ডিজির সাথে আলাপ করে বললো যে আমাদের যারা মেকানিক আছে, যারা OBM আছে, এরা যারা কমসে কম ম্যাট্রিক পাস যারা, তাদেরকে আমরা মানে নারায়ণগঞ্জ মেরিন টেকনোলজিতে ওখানে কোর্স করালে এরা কোয়ালিফাই হতে পারবে, পরীক্ষাতে পাস করতে পারবে। তখন আমার নামে দেখি আসলে, আমি তখন ছিলাম হলো নীলডুমরে ছিলাম। তখন সেখানে থেকে আমার নাম আসলো কোর্সে যাওয়ার। তখন আমরা পিলখানাতে আবার ক্লোজ হলাম। পিলখানার থেকে আমাদের সুবেদার মেজর টেজর আমাদেরকে খুবই মানে বললো যে আমাদের বেডফুট গাড়িতে তাম্বু সব সহকারে আমাদেরকে নিয়ে গেলো নারায়ণগঞ্জের ওপারে মেরিন টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি। ওখানে আমাদের 4 মাসের একটা কোর্স, ওই 4 মাসের কোর্সে আমরা ভর্তি হয়ে গেলাম। তখন ওখানে আমরা থাকলাম, 4 মাস কোর্স করলাম। তো ওখানে 4 মাস কোর্স করার পরে আমার রেজাল্টটা খুবই ভালো ছিল, আমি A গ্রেডে ওখানে পাস করলাম, বেশ ভালো রেজাল্ট করলাম। আবার খালি কোর্স করলে হবে না, আবার কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া পাস করা লাগবে। আমি ওখানে কোর্স তো করি, আবার প্রতি মাসে নারায়ণগঞ্জে আমি ওই যে পরীক্ষা হয় যে ঢাকাতে মতিঝিলে, ওই পরীক্ষার কী ধরনের কোশ্চেন্স করে সেগুলো একটু কালেক্ট করি প্রতি মাসে। ওখানে কোর্স কমপ্লিট করার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের চিঠি দিয়েছে, ফর্ম ফিল আপ করে আমরা পরীক্ষা দিয়েছি। আমি প্রথম দিনেই পাস করছি, সেকেন্ড ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন তখন বলে না তো, সেকেন্ড ক্লাস মোটরশিপ ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড মোটরশিপ ইঞ্জিনিয়ার সেকেন্ড ক্লাস। আর আমাদের মধ্যে 2টা লাইসেন্স আছে, একটা হলো সেকেন্ড ক্লাস মোটরশিপ মাস্টার, শিপ মাস্টার, আর একটা হলো মোটরশিপ ইঞ্জিনিয়ার। আমরা মোটরশিপ। আর আমাদের মধ্যে আবার যারা OBM ছিল যারা, তারা মাস্টার, জাহাজের ক্যাপ্টেন মাস্টার সার্টিফিকেট। আমি তখন ওই সার্টিফিকেটটা খুব সহজে পেয়ে গেছি। পাওয়ার পরে আমি তখন ডিপার্টমেন্ট চিন্তা করলাম যে ডিপার্টমেন্টে আমি কাজ করতেছি, আমার প্রমোশন হয় না। আমি পাস করেছি, আমাকে র্যাঙ্ক দিবে,
আমাকে নাইট সুবেদার র্যাঙ্ক দিবে বা হাবিলদার র্যাঙ্ক দিবে আমাকে কমসে কম, সেটাও দেয় না। তখন আমি 1 বছর চাকরি করার পরে আমি চিন্তা করলাম যে না, আমি আর এই চাকরি করবো না। তখন আমি রাঙ্গামাটি আমার পোস্টিং ছিল হিল ট্যাক্সে, ওখানেও তো মেলা মেলা রকমের সমস্যার মধ্যে আমরা ছিলাম। আমি একবার এক শিপ নিয়ে গেছিলাম বরকলে, যাওয়ার পরে আমরা ওই শান্তিভানি অ্যাটাকের মধ্যে পড়ে গেছিলাম। সেদিন মনে করি আমি তো ওই বোর্ডেরই আমি ছিলাম, দায়িত্ব ছিলাম, প্রধান যন্ত্র চালক ছিলাম আমি। তো আমাদের বোর্ডটা ছিল সিটরাক, সামনে র্যাম, 2-3টা গাড়ির ভিতরে ঢুকান যায়, আবার আবার পিছনে হলো ব্রিজ আছে, মানে বুলেট প্রুফেড স্টিল, মানে গুলি ওর মধ্যে ঢুকবে না, বাইরে থেকে কোনো গুলি ঢুকবে না। আর উপরে আছে আপনার হলো স্প্রিং দিয়ে আমাদের দেওয়া আছে, কার্পেট, মোটা কার্পেট দেওয়া আছে, যদি বোম পড়ে বা কিছু পড়ে তো স্প্রিং করে বাইরে চলে যাবে। তো আমরা যখন বরকলে যাচ্ছিলাম ওই ছোট হরিণার দিকে, বরকলে যায় যখন আমরা বেগুনছড়ি দিকে যাচ্ছিলাম, এটা একটা হিস্ট্রি, তখন আমাদের উপরে শান্তিবাহিনী অ্যাটাক করে। হ্যাঁ, চাকমারা শান্তিবাহিনীর অ্যাটাক করে, এটা 85 সালের ঘটনা বলতেছি। তখন আমাদের তো মানে মাঝখানে এদিকে গোলাগুলি হচ্ছে, এদিকে ধরেন বেগুনছড়ি আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্পওয়ালারা গুলি শব্দ বুঝা পারছে। সামনে যে তবলছড়ি কি যেন একটা ক্যাম্প আসছিল বরকল, ওরাও বুঝতে পারছে। তখন দুই দিক থেকে আবার ওরা মুভ করেছে আমাদেরকে সেভ করার জন্য। নদী দিয়ে আমরা যাচ্ছিলাম, সাইটে হলো বড় বড় পাহাড়, ছোট ছোট পাহাড়। তো যাই হোক, এটা একটা আমার জীবনে একটা ঘটনা। আমি তখন খুব সেদিন ভয় খাইছিলাম। আমাদের ওই যে সিটটাকের ভিতরে বিডিআরের রেশন ছিল, তেলের ছিল, ব্যারেল ছিল, কিছু কিছু গুলি ওই পোটবাড়ি দিয়ে ঢুকা, তেলের ব্যারেলের মধ্যে ঢুকা তেল মানে পড়তেছিল ডেকের ভিতরে, এগুলো হয়েছে। পরে আমাদেরকে মনে করে মানে রেস্কিউ করে, আমরা আরো 2টা টিম আসায় আমাদেরকে রেস্কিউ করে আমরা আবার বরকল চলে গেছি। এরপরে আমি ছুটিতে যাই, আমি আর চাকরি করবো না বলে আমি চিন্তা করলাম। এর মধ্যে আমার বাবা মারা গেছে আরো 1 বছর আগে, তো ওই প্রসঙ্গে আমরা গেলাম না। আমি যখন সুন্দরবনে ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমার বাবাকেও তো আমি বাড়ি দিতে পারিনি, 15 দিন পরে আমি ছুটি নিয়ে বাড়িতে গেছিলাম। তো এটা হলো, এইভাবে হলো আমার জীবনের একটা ইতিহাস। পরে আমি চাকরি বাদ দিয়েছি, অনেক চাকরিতে মানে অব্যাহতি দিয়েছি। নেওয়ার পরে আমি তো যেহেতু আমার কাছে সেকেন্ড ক্লাস কোম্পানির সার্টিফিকেট, আর যে কোনো কার্গো জাহাজে গেলে ভালো চাকরি পাবো, আমি এখন বিদেশে ছোটো ছোটো জাহাজ 1000 টাকা বেতন, 1200 টাকা বেতন, এত কম বেতন, প্রমোশনও নেই, হয় না, কবে হবে তার কোনো ইয়ে নেই। তখন আমি চাকরি বাদ দিয়ে দিয়েছিলাম। তখন আমার 10 বছর চাকরি হয়েছিল, চাকরি বাদ দিয়ে আমি বেসরকারিতে ঢুকলাম, কার্গো জাহাজে ঢুকলাম। একটা কার্গো জাহাজ, প্রথমে আমি ওই ঢুকলাম হলো সিরাজগঞ্জ আর ভুয়াপুরে হলো প্যাসেঞ্জার লঞ্চে। 2 বছর প্যাসেঞ্জার লঞ্চে চাকরি করছি, 1.5 বছর। তো আমি তখন ফ্যামিলি নিয়ে সিরাজগঞ্জে ছিলাম, আমার মেয়েরা ছিল আমার সঙ্গে। তখন আমার বড় মেয়ে, মেজো মেয়ে ছিল, তখন 3 নম্বর মেয়ে তখন হয় নাই। ওখানে 1.5 বছর মতো চাকরি করার পরে তখন ওখান থেকে আমার চাকরি হয় একটা বড় কার্গো শিপে, এমভি রেড রোজ, লাল গোলাপ। তো মনে করলাম যে বড় শিপে মানে ভালো শিপ, ওই চাকরি করলে আমার একটা লাইফ হবে। আমি তখন রেড রোজে আমি জয়েন করলাম। চাঁদপুরে হলো মালিকের বাড়ি, এমভি লাল গোলাপ। ওখানে চাকরি করা অবস্থায় ওখানেও 1.5 বছর চাকরি করেছি। আমি মোংলা পোর্টের থেকে আমরা সিমেন্ট নিয়ে পাগলাতে আসি, ভৈরবে যাই, আবার ইয়াতে আসি, আবার কোনো সময়ে আবার আমরা ছাতক যাই, আবার কোনো সময় সেই গোয়েনঘাট থেকে আমরা পাথর নিয়ে আবার সেই ইয়েতে যাই, নোয়াপাড়া যশোহরে গেছি। কারণ আমাদের কার্গো জাহাজটা খুব বড় জাহাজ ছিল, প্রায় লেন্থ ওভারঅল ছিল প্রায় 120 ফিটের মতো, 131 ফিট লেন্থ ওভারঅল ছিল। এরপরে আমি একদিন আবার সিমেন্ট নিয়ে আমি ইয়েতে আসলাম, পাগলাতে আসছি, আনলোড হচ্ছে। আমি পেপারে দেখলাম সৌদি আরবে আপনার পোর্ট অথরিটিতে ইঞ্জিনিয়ার নেবে। এর মধ্যে আমি আবার কি করলাম, এর মধ্যে আমি পরীক্ষা দিছি, 4 বার ফেল করেছি। এর মধ্যে
একবার করে ফেল করলে আবার 6 মাস পর পরীক্ষা দেওয়া লাগে। আমি আবার 4 বার পর্যন্ত পরীক্ষাও দিছি, পরীক্ষা দিয়ে 5 বারে আমি পাস করলাম, ফার্স্ট ক্লাস পাসও করছি। আবার আবার কাগজে চাকরি করতেছি, কারণ ওখানে ফর্ম ফিল আপ করতে হয় আর পরীক্ষার দিনই যায় মতিঝিলে যা পরীক্ষা দিতে হয়, কম্পিটেন্সি পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরের দিন বা ওই দিনই বিকেলে প্র্যাকটিক্যাল হয়। এইভাবে আমরা কোম্পানি কাগজ আসতে ছুটি এসে পরীক্ষাও দিছি। 4 বার ফেলও করেছি, 5 বারে আমি পাস করেছি। তো আমি যখন পাগলাতে আসলাম জাহাজ নিয়ে, সিমেন্ট নিয়ে, প্রবাল ট্রেডার্সের মাল নিয়ে, তখন আমি উপরে জেটিতে গেছি। যাওয়ার পরে কিনারে চায়ের দোকানে দেখলাম যে সৌদি আরবে লোক নিবে মানে মেরিন ইঞ্জিনিয়ার এবং ক্যাপ্টেন, ট্রাক মাস্টার, ট্রাক ইঞ্জিনিয়ার, ট্রাক বোর্ড ইঞ্জিনিয়ার, ট্রাক বোর্ড ক্যাপ্টেন। তা আমরা ঠিকানা দেখার পরে তো চিন্তা করলাম যে আমি তো ধরেন যে এই চাকরিটা হলে আমার ভালো হবে, সৌদি আরবে যাবো। অরবিটাল সিটি ব্যাংকের হলো দেওয়া আছে, অরবিটাল গোল চক্করে সিটি ব্যাংকের উপরে, আর এজেন্সি হলো অরবিটাল এজেন্সি। তা আমি সমস্ত সিভি রেডি করলাম, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করলাম। আমি চাঁদপুরে আবার গেছি, আমার কোম্পানির থেকে আবার আমি দিছি, সার্ভিস সার্টিফিকেট নিয়েছি। নেওয়ার পরে সব নিয়ে কমপ্লিট করে নিয়ে আমি 3 দিনের দিনই আমি অরবিটালে গেছি। যাওয়ার পরে দেখি সেখানে হলো সৌদি থেকে ডেলিগেট আসছে, একজন ব্রিটিশ, তার নাম পরে শুনলাম উইলিয়াম। সে ইন্টারভিউ নিচ্ছে। আমার লাইসেন্স হলো ফার্স্ট ক্লাস লাইসেন্স আমার। তো ও আমাকে আমার কাগজপত্র দেখে, আমার লাইসেন্স দেখে ও ইংলিশে বলতেছে যে ইউ হ্যাভ টু জয়েন আওয়ার কোম্পানি অ্যাজ এ সেকেন্ড ইঞ্জিনিয়ার। কিন্তু এই কথাটা যে উনি, আমি এখন যেমন যত সহজে বলতেছি, কিন্তু উনি যেভাবে বলছে আমি তখন জিনিসটা বুঝতে পারিনি। আমি অ্যাজ এ সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো, ইফ ইউ এগ্রি অর নট ইউ ক্যান টেল মি ফ্রাঙ্কলি। এইভাবে আমার বলতেছিল ইংলিশে, কিন্তু আমি তো অত ইংলিশ অত পারদর্শী ছিলাম না। নেভির একজন আমাদের ওখানে রিক্রুট ছিল, ওই কোম্পানির হলো ডেলিগেট ছিল, নেভি অফিসার। ও আমাকে বাংলায় বললো যে তোমাকে সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তারা নিতে চাচ্ছে, তুমি যদি যেতে চাও তাহলে বলো। আমি বললো ইয়েস স্যার। তখন হলো সেকেন্ড ইঞ্জিনিয়ারের হলো স্যালারি হচ্ছে হলো 1400 রিয়াল, আর চিফ ইঞ্জিনিয়ারের স্যালারি হলো 2000 রিয়াল। তো আমি বললাম ইয়েস, আই এগ্রি। তখন আমাকে অ্যাপ্রুভ করলো। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং গল্প। মানে আমি 15 দিনের মধ্যে আমি সৌদি আরব চলে গেছি। এর মধ্যে আমি আমার পাসপোর্টও ওই অরবিটাল বানিয়ে দিছে আমাকে। পরের দিন পাসপোর্ট অফিস থেকে লোকজন আসে, আমাদেরকে এমার্জেন্সি যেতে হবে, পাসপোর্টে আমাদেরকে ওদের লোকজনে আসা, পাসপোর্টে কি কি করা লাগবে, আমাদের সই স্বাক্ষর এটা ওটা ছবি টবি, আমরা আর্জেন্ট ছবি টবি তুলে দিয়ে তারপরে হলো আবার হলো ওই যে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট বানিয়ে দিছে আমাদেরকে। তারপরে 24 ঘন্টা পরে আমাদের সৌদি হলো ওখানে ছিল আপনার হলো ওই মেডিকেল একটা ছিল, ক্লিনিক ছিল সৌদি। ওখানে যে আমরা পাসপোর্ট যখন হয়ে গেল তখন পাসপোর্টের রেফারেন্স দিয়ে আমাদেরকে মেডিকেল করাইছে। তারপর মেডিকেল আমি পাস করেছি। যখন পাস করেছি পরের দিন রিপোর্ট পাইছি যে আমি পাস। তখন বললো যে আর কোনো চিন্তা নেই, আপনি এখন 7 দিনের মধ্যে আপনার ফ্লাইট হবে, আপনি এখন বাড়িতে চলে যেতে পারেন। তাই আমি তখন আর বাড়িতে না যাই, সাথে সাথে আমি আমার জাহাজ চলে গেছে হলো মোংলা পোর্টে। আমি মোংলা পোর্টেও আর যাইনি। আমি তখন আমার কোম্পানিতে চাঁদপুরে আমার স্যারের কাছে আমি টেলিফোন করলাম, স্যার আমি অ্যাপ্রুভ হয়ে গেছি, আমি চলে যাবো 7 দিনের মধ্যে। তা আমার ওই স্যার, উনি দুবাই চাকরি করেছিলেন, খুবই পয়সা কামাই করছে ফোরম্যান হিসেবে। উনি নিজে একটা কাগজ তৈরি করছে পয়সা দিয়ে। উনি খুব খুশি হলেন, বলে যে জাহিদ সাহেব আপনি চলে যান, অসুবিধা নেই, আমি যে কোনোভাবে আমি আরেকটা ড্রাইভার, আমি মেরিন ড্রাইভার আমি জোগাড় করে নেব, নি আপনি চলে যান। তো আপনি আমাদের কাছে কিছু পরামর্শ থাকলে আপনি বলেন কিভাবে। তো উনি বললো, আমি স্যার আমি তো কিছু টাকা পাবোই স্যার। এই তো বললো ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি সদরঘাটে আপনার সেলিম মেশিনারি পার্টসের দোকান আছে, ওখানে আপনি যান। দেখি আমি অফিসে দেখতেছি আপনি কত পাবেন আমার কাছ থেকে। তো আমি মনে করেন যে পাবো, তখন আমার বেতন ছিল 3000 টাকা। 3000 টাকা, যেখানে আমি এটা ছিল হলো 90 সাল, 3000। আবার আমার খাওয়া দাওয়া ফ্রি, সব কিছু ফ্রি, 3000 বেতন।
খাওয়া দাওয়া সব ফ্রি। তো তখন আমি ওই সদরঘাটে গেলাম, যাই সেলিম মেশিনারিতে গেলাম, ওখান থেকে টেলিফোন করে দিছে স্যারে, ওই সেলিম সাহেবকে, যে আমার এই ইঞ্জিনিয়ার সাহেবকে আপনি 5,500 টাকা দিয়ে দিবেন। আমি চিন্তা করিনি যে আমি 5,500 টাকা পাবো, কারণ আমি চাকরি 2 বছর করেছি। তো 2 বছর তখন পুরো হয়নি, আর আমি 10-12 দিন করে বেতন পালাম হয়নি। সব মিলে আমার যে মনে করেন যে 5,500 টাকা আমার বিল আমি পেয়ে গেলাম। পেয়ে আমি তো চলে আসলাম, রাতেই আমি টিকিট কাটা হয়ে নগরবাড়ি আরিসা হয়ে আমি পরের দিন 10টার সময় আদমদিঘি নেমেছি। নেওয়ার পরে কালাইকুড়ি গেছি। কালাইকুড়ি যাওয়ার পরে সেদিন শুক্রবার ছিল কালাইকুড়ি। আমি আবার কালাইকুড়ি যে হাটের থেকে একটা ছাগল কিনে নিয়ে আসছি, একটা 1300 টাকা দিয়ে। 1300 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে 1300 মনে হয় কিনা এরকম। তো নিয়ে আসা মিলাদ করবো, তো সবাই হাসাহাসি করে আমার বাড়িতে, যে কি রে পাগল, মানুষ যাওয়া পারে না সৌদি আরবে, এই বলে চলে যাবে। আর আমাকে একটা নাম্বার দিছে যে প্রতিদিন পিসি অফিস থেকে আমাদের অফিসে টেলিফোন করবেন, আমাদের পাসপোর্টে ভিসা লাগলো কিনা। পরের দিন শনিবারে আমি মিলাদ করেছি আমাদের বাড়িতে, আমার বোন বন্ধুদের নিয়ে মিলাদ টেট করে। রবিবার থেকে আমি ফ্রি। তারপরে আমি পরের বুধবারে আমি রিং দিছি নগর থেকে, পিসি অফিস থেকে, বললো হ্যাঁ ভিসা আসা গেছে। এখন কার কার ভিসা আসছে জানি না, তোমরা আজকেই ঢাকা চলে আসো। তাই আমি মনে করি আমি 11টার সময় পিসি অফিস থেকে রিং দিছি, সকাল 11টায়। আমি তাড়াতাড়ি করে আবার বিআরটিসি টিকিট কাটলাম রাতের, নগর থেকে করে ওই রাতে আবার আমি চলে গেছি। যে আমি ঢাকাতে যা থাকা কোথায় দিন 3 থাকিছি বোধহয়, থাকার পরে আমি চলে গেছি সৌদি আরবে। যাই আমি ওখানে 10 মাস থাকার পরে আমি যে যে জাহাজে আমি বয়ালিং ভ্যাসেল, একটা জাহাজে, পোর্টের জাহাজ, ওটা হলো কাজ হলো কি, সাগরের ভিতরে যায় জায়গা জায়গা বয়া ফেলা দেওয়া আছে, মানে ওই রুট ধরে ধরে বড় বড় শিপ পোর্টে ঢোকে। তো ওইগুলো বয়া আমরা মেনটেনেন্স করি, বয়া রিপ্লেস করি, উঠাই। আমরা 4টা-5টা করে বয়া, এক হাতে 150-200 ফিট করে থাকে, চেন থাকে। চেনের নিচে যা থাকে যা হলো স্টোন, বিরাট 1 টন 1.5 টনের স্টোন থাকে। তো ওইটা জাহাজের ডেকের উপরে ওটা সাজা দেওয়া হয়, বয়াগুলো মনে করেন যে হলো শুয়ে লাইন ডাউন করে রাখা হয়। তা আমি ওখানে আমি ওই জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমি 8-10 মাস চাকরি করার পরে আমি আমি খুবই একটা মানে সুনাম অর্জন করলাম। মানে আমি ইঞ্জিনিয়ার, যত বড় ইঞ্জিন হোক ওগুলো ইঞ্জিনগুলোকে আমি অপারেট করতে পারি, জেনারেটর অপারেট করতে পারি, তারপরে প্রিভেন্টিভ মেনটেন্যান্স কাজগুলো আমি করতে পারি, এয়ার ক্লিনারগুলো আমি নিজে নিজে ইয়ারটা সাফ করি, আবার ওয়েল্ডিংয়ের কাজ আমি একটু শিখি। মানে 2-3 দিনের মধ্যে আমি ওয়েল্ডিংয়ের কাজ শিখে ফেলেছি, আমার ইচ্ছা ছিল। যাই হোক আমি 10 মাসের মধ্যে আবার আমি ওই জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হয়েছি। এইভাবে আমি চাকরি করেছি, আর প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাচ্ছি, এমন কোনো মাস আমার ইতিহাস নেই যে টাকা পাঠাইনি। এরপরে আমি সেই 2000 রিয়াল থেকে আমি 7,500 রিয়াল বেতনে চাকরি করেছি এই 20-22 বছর ধরে। এর মধ্যে 16 বার বাড়িতে আসছি, আমি ফ্রিতে আসছি। মেয়েরা লেখাপড়া শিখেছে, মেয়েরা ভার্সিটিতে লেখাপড়া করেছে। তারপরে সংসারের খুবই খরচ, আমার বছরে 2 লাখ 2.5 লাখ টাকা সংসার খরচ করছে তারা। অন্য সংসারে 1 লাখ টাকা দিলে হয়, কিন্তু আমার সংসারে অতিরিক্ত টাকা পয়সা খরচ করছে। তারপরে জায়গা কিনা হয়েছে, বাড়ি করা হয়েছে। তারপরে আমার ভাইয়ের অংশ কিনেছি, আমার ওয়াইফের নামে 1 বিঘা জমিও কিনেছিলাম। এইভাবে সংসারটায় করেছিলাম। অবশেষে চাকরির থেকে আমি চলে আসলাম 15 সালে। আসার পরে আবার 2তলা 3তলা বাড়ি করলাম। আমার কাছে তখন কোথায় বাড়ি করলেন? সান্তারে আমি বাড়ি করেছি হলো 98 সালে। 97 সালে যায় কিনা আস্তে আস্তে, যেহেতু মাটি ভরাট করে বাড়ি প্রথমে 1তলা করা হয়েছে, 1তলা অর্ধেক করা হয়েছে, পরে পুরাটা করা হয়েছে। তারপরে আবার 4-5 বছর 2007 সালে আবার সে 2তলা করা হয়েছে। 2তলার আবার বাকি অর্ধেক আবার বাকি ছিল, সেটা আবার পরে করা হয়েছে। আর 15 সালে আসা
পুরো 3 তলা করা হয়েছে, করে 8টা ফ্ল্যাটের বাড়ি করা হয়েছে। 17 সালে আসে আমার মেয়েরা আমাকে বলল যে বাবা আপনার আমাদের ভাইটাই নাই, চাচারা মনে করেন যে হলো যে কোনো সময় আপনি মরে গেলে ইয়ে হবে। আমি একটু অসুস্থ হয়েছিলাম ওই সময়, আমি তখন আমার এই বাসা বাড়িটা আমার মেয়েকে আমি লেখা দিলাম। লেখা দেওয়ার পরে আর কথাটা আমি সঙ্গে বলতেছি, এর মধ্যে আমি সৌদি থাকতে কিন্তু আমি 5বার হজও করেছি, চাকরি অবস্থায় ছুটি নিয়ে নিয়ে হজ করেছি। 17 সালে আবার আমার মেয়েদেরকে আমার লেখা দিলাম। 11 সালে আবার আমার বাড়ির পুকুরের অংশ কিছু জমি ছিল, আমার মেয়েকে দিয়েছিলাম। যে বাড়ি দিব না দেখে গ্রামের জমিগুলো আগে দিয়েছিলাম, কিন্তু পরে তাদের কথা মতো তারা চাচ্ছে, তাই আমি কি করবো, মেরে দিলাম। এই 17 সালে দিলাম, 18 সাল 19 সাল পর্যন্ত ভালোই ছিলাম। 20 সাল থেকে আমার অশান্তি, সংসারে অশান্তি, আমার বিশেষ করে আমার ফ্যামিলির সাথে খুব অশান্তি হয়, খুবই অশান্তি। মনে করেন যে আমি এখন বাড়িতে থাকি, আগে তো ছুটি আসতাম যেতাম, তার মধ্যে আমি যতবার ছুটিতে আছি ততবারই আমার ওয়াইফের সঙ্গে আমার ঝগড়া বিবাদ হয়েছে, কিন্তু ওটাকে আমি মিনিমাইজ করে চলে গেছি। কিন্তু এবার আমি আসার পরে দেখি আমার খুবই আমার তার সঙ্গে আমার বুনি বনা আমার কথাতে সহ্য করতে পারে না, এটা ভালো না। আমি বাজার করে আনলে এটা কি বাজার, মেয়েদের কাছে কমপ্লেন করে। আমি বাজার করে আসা ছুঁয়ে আমি রেল গেটে গেলে বন্ধুদের সাথে নিয়ে আড্ডা বেঁধেছি, ওখানে তুমি এটা কি বাজার করে নিয়ে এসো, এটা বাজার হয়েছে? আমার বন্ধুরা বলে কি রে, তুরই সংসার, তুরই বাড়ি ঘর, তুরই বিল্ডিং বাড়ি, আর তোর বউ এরকম এরকম আচরণ যেহেতু আমি জায়গা জমি লেখা দিছি। একবার আমি 2020 সালে করোনার ভিতরে আমি রাগ করে বাড়ি থেকে বাইরে গেছিলাম, চলে গেছিলাম খুলনা, যাই ওখানে থাকা চিল্লা দিলাম। তখন খোঁজাখুঁজি আমি প্রথম 1 সপ্তাহ আগে রিং টিং দিছিলাম না, 1 সপ্তাহ পরে আমার জামাইরা আমার নাম্বার পালো, কালেক্ট করলো, জামাইরা খুব রিকোয়েস্ট করলো বাবা চলে আসেন। তখন ট্রেনও বন্ধ হয়ে গেল করোনার ভিতরে। আমি তখন আমি ওই যে খুলনা থেকে ট্রাকে করে আমি সান্তার চলে আসছি। এর আগেও একবার আমি বাইক থেকে রাগারি করে বের হয়ে গেছিলাম, অসহ্য লাগে আমার কথাবার্তা। এইভাবে আমার মনে করেন যে হলো এই ইতিহাসটা আমার হচ্ছে। এখন বাকি যেটা হয়েছে সেটা নিয়ে আমি মেনে নিছি, বাকি যেটা হলো হলো সেটা আমি মেনে নিছি, কারণ সেটা আমি আমার সন্তানদেরকে আমি অভিযুক্ত আর করতে চাই না। আমি সন্তানদের বিরুদ্ধে আমি 2023 সালে আমি মামলা করেছিলাম, দলিল রোধের মামলা করেছিলাম। মামলা করার পরে তখন আমার সন্তানেরা আমাকে বলে যে আপনি যখন মামলা করেছেন এটা দলিল রোধের মামলা, সিভিল মামলা, তা আপনি বাসার থেকে বের হয়ে যান, আপনি যদি মামলায় জিতে যান তখন আপনি বাসায় ঢুকবেন। তখন এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো যে কি আমার বাসার থেকে বের হয়ে যেতে বলে। প্রথমে আমি বাসার থেকে আমি 2য় তলায় নামলাম, 2য় তলায় আলাদা একটা ছোট ফ্ল্যাটে থাকলাম। সেখানেও আসা আমার ওয়াইফ খুবই ল্যাত্তি গালি গালাতি চলে যায়, এখানে থাকছো কেন, এটা সেটা আগরম বাগরম। পরে আমি কালাই করি 37 দিনের ভিতরে 2টা রুম করলাম, পাকা 2টা রুম করলাম, বাড়ি করলাম, রুম করলাম টাইলসের। আমি যেহেতু আমি ভালো চাকরি করেছি, ভালো জব করছি, ভালো অবস্থানে আমি থাকতাম, সেই জন্য টাইলস দিয়ে আমি একটা থাকার মতো ভালো উপযোগী করে বাড়ি করলাম। করার পরে সেখানে থাকলাম, থাকার পরে এখন আমার নামে খালি বিভিন্ন ধরনের বদনাম তৈরি করে, এরকম যেটা আর বলা যাবে না এগুলাতে। এই অবস্থাতে চিন্তা করলাম না এই কালাইকুড়িও আর থাকা যাবে না। অবশ্য কালাইকুড়িতে খুব চেষ্টা করা হয়েছে, আমার সিদ্ধ ভাবি ছিল আবুল হোসেন মাস্টারের বউ, তারা চেষ্টা করেছে আমার ওয়াইফের সাথে আমাকে মিলে দেওয়ার জন্য, কিন্তু আমার ওয়াইফ বলছে যে না না, আমি ওর সাথে সংসার করবো না, ওর মুখ আমি দেখবো না, ও আমি রান্না বান্না করে খাওয়াবো না। সর্বশেষ দাদা তাই নিছে। যখন ওখান থেকে বের হয়ে কালাইকুড়ি আসছি, কালাইকুড়ি আসার পরে কালাইকুড়ি যারা আমার ভাবিরা ছিল তারা চেষ্টা করেছে আমাকে মিলে দেওয়ার জন্য, আসেনি। তখন ওরা সবাই বলতেছে যে আমার এটা লাইফ হলো, এই লাইফে আমাকে কে রান্না করে দিবে, কে রান্না বান্না করে দিবে। তখন আমি দেখা শুনে আমি 2023 সালের 22 সালে আমি বাড়ি ঘর করেছি কালাইকুড়ি, ডিসেম্বরের মধ্যে বাড়ি কমপ্লিট করে ফেলেছি। সেই বাড়িতে এখন চাবি চালাতে থাকে। আমি তখন 23 সালে যাই আমি বিয়ে করলাম, কারণ আমার তো লাইফ আছে একটা।
বিয়ে শাদী করার পরেও মামলা চালাইছি। পরে আমি দেখলাম যে মামলা এলে তো আমার মেয়েকে আমি দিছি, ওরাই নিছে, যেমনি করে হোক নিছে। আমি মামলা করে আর কি করব, আমার তো টাকা পয়সা তো নেই। ওরাও খালি হামকি দেয় যে কত টাকা তোমার আছে, আমরা যদি এই কোর্টে হারা যাই তাই জজ করে যাবো, জজ কোর্টে হারা গেলে হাই কোর্টে যাবো, হাই কোর্টে হারা গেলে সুপ্রিম কোর্টে যাবো, তোমার অর্ধদিন তুমি বাঁচবিন না। এই ধরনের ওরা হুমকি ভয় দেখায় মানুষ দিয়ে। তা আমি বললাম কথা ঠিকই, টাকা তো আমার নেই অত, ওর কাছে টাকা আছে। কারণ ওখানে আমার 8টা ফ্ল্যাট আছে, 8টা ফ্ল্যাটের 35,000 টাকা ভাড়া পাই। প্রথমেই কিন্তু এটাকে আমি একটা কথা ভুলেছি, আমি যখন আলাদা করে আমাকে দিছিল দ্বিতীয় তলায়, তখন আমার জামাইয়েরা কিন্তু বললো বাবা আপনি দ্বিতীয় তলায় থাকেন, যেহেতু আমার শাশুড়ির সাথে আপনার অনেক দিন থেকে গন্ডগোল, হাতাহাতি মারামারি মেলা কিছু হয়েছে, কে মারা যাবে কে বেঁচে থাকবে, তো অতএব আপনি দোতলায় থাকেন, আপনি 2 ফ্ল্যাটের ভাড়া আপনি নেন, আর 4 ফ্ল্যাটের ভাড়া আমার শাশুড়ি নেবে। আমি দোতলায় আসার পরে 1 মাস পরে ওই 2 ফ্ল্যাটের ভাড়াও আমাকে আর দিবে না। যখন 2 ফ্ল্যাটের ভাড়াও দিবে না, তখন তো আমি চিন্তা করবো যে হ্যাঁ আমার তো মামলা করার ছাড়া তো উপায় নেই, তখন আমি মামলা করেছি। এটা কথাটা আমি ছাড়া দিছিলাম। যাই হোক, তারপরে আমি কালাইগুড়ি থাকলাম। পরে যে আমি 23 সালে জানুয়ারি মাসের 15 তারিখে আমি বিয়ে করলাম, সেকেন্ড ম্যারেজ করলাম। করে আমি, আমার ওয়াইফ কালাইগুড়ি থাকতে চায় না, কারণ হলো যে কখন কি হয় কি না হয়, সে তার জীবনের একটা লাইবিলিটি নাই। আসা আমার মেয়েরা আসা মারধর করে নাকি, কাকি দিয়ে ইয়ে করে নাকি, তাকে মারা নেয় নাকি, করে নাকি, সে করে নাকি, আগরম বাগরম বিভিন্ন ধরনের সে চিন্তা করতেছে। আমাকেও মনে করেন যে আমিও খুব ইয়ে করি, ফিল করি যে আমাকেও ধরেন যে মামলা যেতে চলতেছে, কারণ আমি মরে গেলে তো শেষ, মামলা আমার শেষ হয়ে যাবে। আমাকে যদি কেউ মনে করেন যে মারা ফেলে দেয়, এ করেছে, আমার বন্ধু বান্ধবরা আমাকে সাজেশন করে যে তুই খুব সাবধানে থাকিস, এ করিস সে করিস, মানে তোর লাইফের খুব হুমকি আছে। কারণ তোমার মেয়েরা যেভাবে তোমার উপরে রাগ, যেভাবে তোমার উপরে আক্রোশ, তারা তো বাপের সাথে কিভাবে রেসপেক্ট করে কথা বলতে হয় সেই কথাগুলো তোমার মেয়েরা বলে না। আমার সব মুক্তিযোদ্ধা ভাইরা আমাকে এই কথা বলতেছিল। আবির হোসেন ডেপুটি কমান্ডার, সে আমাকে বললো যে তোমার মেয়েরা খুবই তোমার উপরে রাগ, খুবই যেভাবে কথা বলে, তোমার ওই বউ যেভাবে তোমার সাথে কথা বলে, তোমাদের সাথে কথা বললো, তোমাকে তো মেয়েরা ফেল দিতে পারে তারা। যাই হোক, আমি আবার জিডি করেছিলাম থানাতে, এরকম আমার গায়ে হাতও দিছিল, কলার ধরে আমাকে সিরিজে হেনস্থানি করেছে, তার জন্য আমি জিডিও করেছিলাম। এগুলো মেলা হিস্ট্রিতে পড়ে, আর আমি পরে আবার আলাদা থাকতে থাকতে আমি ওই কেসটা আমি আর উইথড্র করে নিই, আমি কেস আমি আর কোর্টে যাই না। এইভাবে আমি আমার জীবন করতেছি। এখন আমি ধরেন যে হলো, আমি ধরেন যে আমার মুক্তিযোদ্ধার ভাতাটা পাই, আর আমি ধরেন যে আমার হলো কিছু বেনিফিট আসে, লিকুইড মানি কিছু বেনিফিট আসে, 8,000 টাকা 9,000 টাকার মতো পাই। এই 9,000 আর 20,000, এই 29,000 টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিই। কারণ আমি তো একটা চিফ ইঞ্জিনিয়ার মানুষ, আমি জাহাজ দীর্ঘদিন 37 বছর আমি মেরিন ইঞ্জিনিয়ার চাকরি করছি, চিফ ইঞ্জিনিয়ার। আমার লাইফ তো সেরকমই ছিল। তো আমি তখন সেইভাবে ওই ভাড়া বাড়ি উঠলাম, রাজকুমারের বাড়িতে উঠলাম, 6,500 টাকা বাসা ভাড়া, সেখানে প্রায় 1 বছরের উপরে থাকলাম। এখন আবার এখানে আছি। তো এইভাবে আমার আবার এই পক্ষে মেয়ে আছে, একটা মেয়ে আছে, মেয়ে অবস্থায় আমি বিয়ে করেছি। মেয়েটা ম্যাট্রিক পাস করলো, আইএ পাস করলো, এখন রাজশাহী সিটিতে ভর্তি করে দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি। তার পিছনে কিছু খরচ করা হয়, আমিও কিছু দেই। তার আমার শ্বশুরবাড়ির পক্ষে তারাও দেয়, আমি কিছু দেই। আমি 3,000, সত্যি কথা আমি 3,000 টাকা দিই, আর বাকি ওরা 3,000 টাকা দেয়। এইভাবে ওই মেয়েটা পড়াশোনা চলতেছে। তো এখন আমার এই টাকা, এই বর্তমানে এই সময়ে এই টাকাটা খুবই টানা হিসেবে করে চলতে হয়। তো অবশেষে শখের পল্লী ওনার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভাই, উনি একজন ইঞ্জিনিয়ার, বীর মুক্তিযোদ্ধা, উনিও আমার সহযোদ্ধা, একসঙ্গে আমরা যুদ্ধ করেছি। তো উনি ব্যাপারটা জানলো, বললো ঠিক আছে তুমি আমার এখানে জব করো। তো সেভাবে আমি আজ 3 মাস ধরে সেখানে জব করতেছি। মানে জব মানে আমি যেটা পারি সেটাই করছি, জব করি। আমি এখন কখনো টিকিট বিক্রি করি, কখনো ট্রেন ট্রেন চালাই মানে সুইচ দিলে ট্রেন চলে, টিকিট দিই। আবার কোথাও
লোকজন দিয়ে কাজকর্ম করাই, মানে ম্যানেজার হিসাবে। কারণ ওখানে 2-3 জন ম্যানেজার আছে, এর মধ্যে আমিও একজন ম্যানেজার হিসাবে ওখানে চাকরি করতেছি। ওই পয়সাটা বাড়তি যে টাকাটা পাচ্ছি ও পাওয়াতে আমার একটু সুবিধা হচ্ছে খুব। লাইফটা একটু ওষুধ আমার ইদানিং ইদানিং আমার ওষুধপত্র বেড়ে গেছে খরচ। আগে আমি অল্প খরচে চলতে পারতাম, এখন তো আমার খরচ বেড়ে গেছে। আমার পিছনে 2,500-3,000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে, 4,000 টাকা বাসা ভাড়া, তারপরে হলো চাউল কিনা, গ্যাস কিনা, তারপরে হলো এগুলো সবগুলো মিলে কারেন্ট বিল কিনে মিলে আমার 14-15,000 টাকা স্ট্যান্ডিং খরচ। আমার একটা ডিপিএস আছে, তার টাকা দেওয়া লাগে, জমা দিতে হয়। গ্রামের জায়গা জমি নেই সেখানে? গ্রামে আমার কিছু জমি, অল্প কিছু জমি ছিল, সেটা আমার ভাই খাতে খাতে এখন অল্প, ওটা মানে অল্প জমি, সামান্য একটা জমি। ওটা আমার ভাই, ছোট একটা ভাই, সে ধরেন যে সেও এখন নিধি হয়ে গেছে। আগে ওর মেয়েকে পড়াশোনার কিছু খরচ টরচ দিতে পারছি, এখন দিতে পারি না। এখন আমারই কোনো রকম চলতেছি এইভাবে। আর বাড়ির পুকুরের অংশ তো মেয়েদের দিছি। আমার ওই পুকুরের অংশগুলো মেয়েরা বেচার জন্য খুব চেষ্টা করেছিল। তখন আমার আমার বোনের ছেলেরা অর্থাৎ আমার ভাগ্নারা, তখন ওদের সাথে কথা হয়, ওদেরকে বলিছে তোরা যদি পুকুরের অংশগুলো যদি বিক্রি করিস, তার মামা তোদেরকে দিছে, তোরা যদি বেশিস তার মামা কিন্তু আত্মহত্যা করবে। আমার এই ধরনের একটা সেন্টিমেন্ট মানে আমার ভাগ্না বলে দিল আমার মেয়েদেরকে। তখন থেকে ওরা আর ওরা বেচা কিনা করার ধান্দা আর করেনি। এখন ওরাকে মনে ওরা আছে, আমি এখন এই কর্ম করে খাচ্ছি, চলতেছি, বেশ ভালো আছি। তারপরেও আবার মেয়েদের জন্য আমার কোনো অভিযোগ নেই, তারপর যেন আল্লাহ ওদেরকে যেন ভালো রাখে। আমি এই মনে করি যে আমার 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 বাসা বাড়ি তো মেয়েরাই তো খাচ্ছে, উন্নতি করে খাচ্ছে না, খাক, ওরাই খাক, আমি কর্ম করেই খাবো এবং কর্ম করেই খাচ্ছি এখন আমি। এই হলো আমার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। আমি তো আমার জীবন বৃত্তান্ত বললাম। আমি আল্লাহর রহমতে 5বার হজ করেছি। আমার এখন শেষ বয়সে, এখন আমার এক পা কবরে গেছে। আমি মিথ্যার কোনো আশ্রয় লইনি। আমি আমার জীবনের সত্য ঘটনাগুলোই তুলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। তাও অনেক হিস্ট্রি আমার সারা পড়েছে। যদি ভুল ত্রুটি কিছু হয় আমার ক্ষমা করে দেবেন। আর আমি আমার মেয়েদের ব্যাপারে আমি বলি, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, ওরা যেন দুধে ভাতেই থাকে, দুধে ভাতেই খায়। আর আমার আমার ওদের কোনো হেল্প করার কোনো দরকার নেই। আমি কর্ম করে খাবো, কর্ম করে আমি খেয়ে আমি চলতে পারবো ইনশাল্লাহ। আমি যেহেতু কারো অন্যায় করিনি, কারণ আমি এমন একটা মানুষ, আমি মানুষের উপকারের কথা আমি বললাম না, মানুষের যা উপকার আমি করেছি, আমি লক্ষ লক্ষ কোটি টাকা আমি ইনকাম করেছি। আমি যে ভালো কাজগুলো যেটা করেছি, আদমদিঘি থানার ভিতরে যদি 5জন লোককে শ্রেষ্ঠ করা হয়, তার মধ্যে আমি একজন। বাকি যে আমার জীবনের লাইফের যে হিস্ট্রি আছে, সেগুলো কেউ আপনারা অ্যানালাইজ করেন, তাহলে আমার মতো 5জন শ্রেষ্ঠ মানুষের মধ্যে আমি একজন শ্রেষ্ঠ মানুষ হব। ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।